হ্যালো টিচার্স, আশা করি আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখার পর অন্তত আজকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সম্বন্ধে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে ভাষা পরিবার এবং ভারতে কতটি ভাষা পরিবার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং তারপরে দ্রৌপদী ভাষা অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা শাস্ত্রীয় ভাষা বলি, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং ভারতবর্ষে কতটি শাস্ত্রীয় ভাষা এখনো পর্যন্ত স্বীকৃতি লাভ করেছে সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং এই দুটি টপিকের ভিতরে যেগুলো ছোট ছোট পয়েন্ট রয়ে গেছে সেগুলো আমরা আলোচনা করার পাশাপাশিতে এই পয়েন্টস গুলা থেকে পিওয়াইকিউ কি এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার গুলা থেকে কোন ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আপনাদের সাথে যখন আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে এই টপিকস থেকে প্রিভিয়াস ইয়ার গুলাতে বিভিন্ন ধরনের কোয়েশ্চন এসেছিল। যাই হোক, আজকের ভিডিওটি আমরা শুরু করি। ভাষা পরিবার মানে কি? ভাষা পরিবার মানে হলো একই আদি পুরুষ ভাষা থেকে জন্ম নেওয়া ভাষাগুলির একটি দল। যেমন ধরুন, আপনার দাদু এক বাড়িতে থাকতেন, তার তিনটি ছেলে আলাদা তিনটি শহরে চলে গেল, তাদের সন্তান নাতিরা বিভিন্ন পরিবেশে বড় হলো। সময়ের সাথে তাদের কথাবার্তা, উচ্চারণ, কিছু শব্দের ব্যবহার আলাদা হয়ে গেল, কিন্তু তাদের সকলের শিকড় একই দাদুর বাড়ি। ভাষার পরিবার ঠিক সেই রকম, একই মূল ভাষা অর্থাৎ দাদুর ভাষা থেকে শাখা ছেড়ে বিভিন্ন ভাষার জন্ম হয়েছে। অর্থাৎ ভাষা বিজ্ঞানীরা এটা বিশ্বাস করেন যে পৃথিবীতে সর্বপ্রথম একটি ভাষা ছিল এবং সেই ভাষা যারা ব্যবহার করত তারা ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়লো এবং বিভিন্ন জায়গাতে যাওয়ার ফলে তাদের ওই যে পুরনো যেটি ভাষা ছিল সেই ভাষার পরিবর্তন ঘটে গেল এবং সেইভাবে একই ভাষা থেকে বিভিন্ন ভাষার সৃষ্টি হলো। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে লিখে রেখেছি, মনে করুন একটি পরিবারে একজন দাদু, তা সেই দাদুর তিনটি ছেলে এবং সেই ছেলেগুলো আরো তিনটি তিনটি করে ছেলে। এই যে সবাই একই পরিবারের মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে তারা বিভিন্ন অঞ্চলে চলে গেল, একজন এক এক অঞ্চলে বসবাস শুরু করলো। তো সে কারণে তাদের যে ওই আদি ভাষা যেগুলো ছিল বা যেগুলো সংস্কৃতি ছিল, যেগুলো আচরণ ছিল, সেই আচরণগুলোর কিন্তু পরিবর্তন হতে শুরু করলো। ঠিক একইভাবে পৃথিবীতে সর্বপ্রথম একটি ভাষা ছিল এবং সেই ভাষার লোকেরা যখন পৃথিবীর বিভিন্ন জায়গাতে গিয়ে বসবাস শুরু করলো তখন কিন্তু তাদের ভাষা আলাদা হয়ে গেল। তাদের এই যে পুরানো যে শব্দগুলো তারা ব্যবহার করতো সেই শব্দগুলোর পরিবর্তন ঘটলো এবং সেই পরিবর্তন ঘটার মাধ্যমে বিশ্বে বিভিন্ন ভাষার সৃষ্টি হয়েছে। যদিও কিছু মনোবিজ্ঞানিকরা সেই মতকে সাপোর্ট করেন না, বরং বলেন যে পৃথিবীতে একটি ভাষা নয়, আরো অনেকটি ভাষা ছিল। যাই হোক, আমাদের সেই বিষয় নিয়ে পড়ার দরকার নেই, কারণ আমরা এখানে হিস্ট্রি পড়ছি না, আমাদের কনসেপচুয়াল লার্নিং লাগে। ঠিক আছে। তারপরে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার কিভাবে এলো? আচ্ছা, ভাষা পরিবারের মধ্যে একটি ভাষা পরিবার হচ্ছে ইন্দো ইউরোপীয় পরিবার। এই যে আমি বললাম না যে একটি পরিবারে দাদু এবং তার ছেলে পেলে এবং তার নাতিরা এই সবাই মিলে একটি পরিবার। এইভাবে বিভিন্ন পরিবার রয়েছে এই পৃথিবীতে। তো সেই পরিবারগুলির মধ্যে একটি পরিবার হলো ইন্দো ইউরোপীয় পরিবার। আমি সামনের দিকে গিয়ে ভালো করে আলোচনা করব, কিন্তু এখানে আমি সংক্ষেপে লিখে রাখলাম। এই ভাষাগুলোর বিস্তার কিভাবে হয়েছে সেটা বোঝানোর জন্য দেখুন, শুরুতে একটি আদি ভাষা প্রায় ৬,০০০ বছর আগে আজকের দক্ষিণ রাশিয়া ইউক্রেন অঞ্চলে কিছু মানুষ বসবাস করত। তাদের একটি সাধারণ ভাষা ছিল। ভাষা বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা। তারা যে ভাষা ব্যবহার করতো, ওই ইউক্রেন অঞ্চলে বসবাসকারী লোক যারা ছিল তারা যেই ভাষা ব্যবহার করতো সেই ভাষাটির নাম দিয়েছেন প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা। তারপরে কি হলো, মানুষের স্থানান্তর, মানুষ এক জায়গা থেকে পৃথিবীর অন্য জায়গায় যেতে শুরু করলো। যেমন এখানে বলা হয়েছে একটা গাছের বীজ যেভাবে বাতাসে উড়ে যায় তেমনি সেই আদি ভাষাভাষীর মানুষজন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো। কেউ ইউরোপের দিকে চলে গেল, কেউ ইরানের দিকে আসলো, কেউ ভারতের দিকে আসলো। এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, প্রথম তারা এক জায়গায় ছিল এবং তাদের ভাষা এক ছিল। তার পরবর্তীতে তারা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। তারপরে কি হলো, ভাষার বিবর্তন বা পরিবর্তন। যারা ভারতের দিকে এলো অর্থাৎ আর্য জাতি, আমরা হিস্ট্রি যারা পড়েছি তারা জানি যে আর্যরা কিভাবে এলো, কোথা থেকে এলো। তারা এখানে আসার পর স্থানীয় মানুষের সংস্পর্শে এলো, নতুন জলবায়ু, নতুন জীবনযাপন করলো। তাদের ভাষাও ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকলো। তাদের ভাষার সময়ের সাথে সাথে সংস্কৃত, তারপর প্রকৃতি, তারপর আধুনিক ভাষা বাংলা, হিন্দি ইত্যাদি হয়ে গেল। এই যে আমি বলেছিলাম যে প্রথমে এক জায়গায় মানুষ বসবাস করতো এই রাশিয়া ইউক্রেন অঞ্চলে, সেই অঞ্চল থেকে মানুষ বিভিন্ন জায়গায় যেতে শুরু করলো এবং কিছু মানুষেরা ভারতে এসেছিল এবং তারা ভারতে আসার পর ভারতের স্থানীয় মানুষদের সাথে উঠা বসা করতে করতে তাদের আদি যে ইন্দো ইউরোপীয় যে ভাষা ছিল সেই ভাষার পরিবর্তন হলো এবং এক সময় ধীরে ধীরে তারা সংস্কৃত ভাষার ব্যবহার শুরু করলো। তারপরে সংস্কৃত থেকে প্রকৃত ভাষা হলো এবং প্রকৃত থেকে আধুনিক ভাষা যেমন বাংলা, হিন্দি ইত্যাদি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আদি ইন্দো ইউরোপীয় শব্দ গুলা ছিল ইকুয়াস, অর্থাৎ গুলাকে তারা ইকুয়েস বলতো। যারা ভারতে এলো তাদের সংস্কৃত ভাষা গড়ে তুললো, সেখানে ইকুয়েসকে অশ্ব বলতে শুরু করলো। এবং যারা গ্রিসের দিকে গেল তাদের ভাষার হিপুস, তাদের ভাষায় গুলাকে হিপুস বলতে শুরু করলো। যারা ল্যাটিন ভাষায় কথা বললো তারা ইউপিউস বলতে শুরু করলো। সবগুলা একই শব্দ থেকে জন্মানো, কিন্তু সময় ও স্থানের দূরত্বে রূপ বদলে গেল, ওই যে আগে যেটা বলেছিলাম। ঠিক আছে, তারপরে দেখি অর্থাৎ এক দাদু অনেক নাতি, ভাষার ক্ষেত্রেও তাই। এই যে প্রথমে এক ভাষা ছিল কিন্তু পরবর্তীতে স্থান পরিবর্তনের কারণে বিভিন্ন ভাষার জন্ম হয়ে গেল। কিভাবে বুঝবো এরা একই পরিবারের? ওই যে আগে বলেছিলাম যে শব্দের মিল থেকে আমরা বুঝতে পারি এই ভাষাগুলি একই পরিবারের।
তাহলে সেই ইন্দো ইউরোপীয় ভাষাটি ভারতে কিভাবে এলো? আর্যরা খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ পাঞ্জাবে এলেন, তাদের ভাষা সংস্কৃতি হিসাবে বিকশিত হলো, তাদের ওই যে পুরানো যে ইন্দো ইউরোপীয় ভাষা যেটি ছিল সেই ভাষার পরিবর্তন হলো এবং সেটা সংস্কৃতি হিসাবে বিকশিত হলো, কারণ সেই জায়গার লোকাল মানুষের সাথে যারা উঠা বসা করলেন এবং সেক্ষেত্রে তাদের ভাষা পরিবর্তন হয়ে গেল এবং সংস্কৃতি থেকে পরবর্তীতে প্রকৃত হয়ে গেল। প্রকৃত কিন্তু সাধারণ জনগণের ভাষা, সাধারণ আমাদের এই যে আমরা যেভাবে গ্রাম্য ভাষা কথা বলি ওই ধরনের ভাষা হয়ে গেল সংস্কৃতি থেকে। আবার তারপরে প্রকৃত থেকে অপভ্রংশ হয়ে গেল এবং অপভ্রংশ থেকে আজকের বাংলা, হিন্দি, আসামিজ এইসব ভাষাগুলোর জন্ম হয়। ভাষা পরিবার একই মূল ভাষা সন্তান। ইন্দো ইউরোপীয় সেই মূল ভাষা ছিল আজকের রাশিয়া ইউক্রেন অঞ্চলে। ভারতের ভাষা, আর্যরা এই ভাষা ভারতে নিয়ে এলো, যা পরে বাংলা, হিন্দি ইত্যাদি হয়ে গেল। এভাবে হাজারো ভাষার পিছনে আছে মাত্র কয়েকটি ভাষা পরিবার এবং তার মধ্যে ইন্দো ইউরোপীয় হলো বিশ্বের সবচেয়ে বড় বিস্তৃত পরিবার। এই যে বিশ্বে অনেক ভাষা রয়েছে সেই ভাষাগুলার কিছু ভাষা পরিবার রয়েছে, অর্থাৎ তাদের দাদু এক, এইভাবে কিছু ভাষা পরিবার রয়েছে। সেই ভাষা পরিবারের অন্তর্গত হলো সেই ভাষাগুলা। যেমন আমাদের ভারতে অনেক ভাষা রয়েছে যেই ভাষাগুলা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ভাষা, আমরা সামনের দিকে গেলে পাবো। তো এখানে বলা হয়েছে যে বিশ্বের সবচাইতে ভাষা পরিবারের মধ্যে সবচাইতে বড় ভাষা পরিবারটি হলো ইন্দো ইউরোপীয় পরিবার। ঠিক আছে, ইন্দো ইউরোপীয় ভাষার ভিতরে আবার উপশাখা কেন? আচ্ছা, ইন্দো ইউরোপীয় যে এই যে পরিবার বললাম ভাষা পরিবার, সেই ভাষা পরিবারের ভিতরেও কিন্তু আরো কিন্তু কিছু পরিবার রয়েছে। এটা এক্সাম্পল দিলে এটাই আর কি, যে দাদু ছিলেন, দাদুর 3টি সন্তান ছিল, সন্তানের আরো তিনটি করে সন্তান ছিল। এই যে নাতি নাতনিরা যারা ছিলেন, তো তাদেরকে বলা হবে এখানে উপশাখা। তো এইগুলো আমাদের পড়ার বেশি দরকার নেই, আপনারা চাইলে পড়তে পারেন, কারণ পরীক্ষা এর ভিতর থেকে প্রশ্ন আসে না। যেমন ইন্দো ইরানীয় শাখা, ভারতীয় উপশাখা, ইরানীয় উপশাখা, এগুলো আপনারা দেখতে পারেন, পিডিএফ দেওয়া হবে গ্রুপে, তো সেখানে আপনারা দেখতে পারেন। তারপরে অনুমানিক তারপরে ভারতে ইন্দো ইউরোপীয় ভাষা এলো কিভাবে, সেটা তো বলেছি যে খ্রিস্টপূর্ব 1500 শতকের দিকে ভারতে মধ্য এশিয়া থেকে কিছু জনগোষ্ঠীর লোক এসেছিলেন এবং তারা পাঞ্জাবের অঞ্চলে, বর্তমান পাঞ্জাবের অঞ্চলে এসে বসবাস শুরু করলো এবং তাদের ভাষা বৈদিক সংস্কৃতির কাছাকাছি। সময়ের সাথে সেই বৈদিক সংস্কৃতি থেকে শাস্ত্রীয় সংস্কৃত হয়ে যায় এবং সাধারণ মানুষের মুখের ভাষা, প্রকৃত ভাষা, পলি ভাষা, এগুলো এইভাবে হয়ে যায়। প্রকৃত থেকে আবার আঞ্চলিক ভাষায় রূপান্তর হয় এবং আঞ্চলিক ভাষা থেকে অপভ্রংশে রূপান্তরিত হয়। অপভ্রংশ থেকে জন্ম নিল আধুনিক ভারতীয় ভাষা সমূহ, বাংলা, হিন্দি, এইগুলা ভাষার জন্ম নিল। ঠিক আছে, তারপরে এই একটা এক্সাম্পল দেখিনি, ইংরেজির নাইট, জার্মানে নাচট, সংস্কৃতে নক্ত, বাংলাতে রাত্রি, এইভাবে ভাষার পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে একটি ভাষা থেকে বিভিন্ন ভাষা জন্ম হয়েছে, কারণ বিশ্বের বিভিন্ন জায়গাতে একই পরিবারের মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস শুরু করে এবং সেজন্য তাদের ভাষারও পরিবর্তন শুরু হয়, উচ্চারণের পরিবর্তন শুরু হয়। এইভাবে হাজার হাজার বছর আগের একটি ভাষা আজ বিশ্বের শত শত ভাষার রূপ নিয়েছে, আর তারই একটি শাখা হয়ে বাংলা, হিন্দি, আসামি আমাদের মুখের ভাষা হয়েছে। এই যেগুলো আমি আলোচনা করলাম এগুলো থেকে সরাসরি প্রশ্ন আসবে না, কিন্তু এখন যেগুলো আমি আলোচনা করবো এগুলো থেকে সরাসরি প্রশ্ন এসেছে, কিন্তু আগের এগুলো যদি আমি আলোচনা না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না সেই কনসেপ্ট গুলো, সেজন্য আমি আলোচনা করলাম। যাই হোক, এখন আমি যে পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করবো সেই পয়েন্টস গুলো থেকে প্রিভিয়াস ইয়ার গুলাতে বিভিন্ন ধরনের কোয়েশ্চন এসেছে। ভারতে ভাষাগুলাকে প্রধানত 4টি বৃহৎ ভাষা পরিবারে শ্রেণীবদ্ধ করা হয়, অর্থাৎ ভারতে যেগুলা ভাষা রয়েছে সেই ভাষাগুলাকে 4 ভাগে বিভক্ত করা হয়, 4টি ভাষা পরিবারে বিভক্ত করা হয়। কিছু ভাষাকে বলা হয় যে এই পরিবারের সেই ভাষাটি, কিছু ভাষাগুলাকে বলা হয় যে ওই পরিবারের এই ভাষাগুলা। তো সেই 4টি পরিবার হলো কি? প্রথমেই আমাদের কোশ্চেন হয়ে যাবে যে ভারতে কতটি ভাষা পরিবার রয়েছে, তো আমরা আমাদের বলতে হবে 4টি ভাষা পরিবার রয়েছে। তো তারপরে আরো প্রশ্ন করতে পারে যে কিছু পরিবার দিয়ে বলবে যে এই পরিবারগুলির মধ্যে কোন পরিবারটি হচ্ছে ভারতীয় ভাষা পরিবার, এইভাবে প্রশ্ন করতে পারে। তো প্রথম ভাষা পরিবারটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। প্রচলন অঞ্চল, অর্থাৎ কোন জায়গায় সেই পরিবারের ভাষা ব্যবহার করা হয়, উত্তর ও মধ্য ও পশ্চিম ভারত। ঠিক আছে, তো সেই ভাষা পরিবারটির অন্তর্গত যেগুলি ভাষা, সেই ভাষাগুলি হচ্ছে হিন্দি, বাংলা, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, উড়িয়া, আসামিয়া, উর্দু, সিন্ধি, নেপালি, কাশ্মীরি, এই সবগুলা ভাষা কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত। ঠিক আছে, তো এইগুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার গুলোতে আমরা দেখেছি যে কোনো একটি ভাষা দিয়ে বলছে যে এই ভাষাটি কোন ভাষা পরিবারের অন্তর্গত। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্রাবিড়ীয় ভাষা পরিবার। এই পরিবারের অন্তর্গত ভাষাগুলি হচ্ছে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, তুলু, গুন্ডি। ঠিক আছে, তারপরে সিনো তিব্বতি ভাষা পরিবার। প্রধান ভাষাসমূহ হলো এই আসামের বড় ভাষা, মিজু, মণিপুরি, নাগা, নেপচা, কুকবুরুক ত্রিপুরার একটি ভাষা। অস্ট্রো এশিয়ান ভাষা পরিবার। এই পরিবারের বিশেষ ভাষাগুলি হলো সাঁওতালি, মুন্ডারি, খাসি, হু, কুড়া। এছাড়াও ভারতে আরো কিছু ভাষার পরিবার রয়েছে, তবে যদি পরীক্ষায় আসে যে কতটি ভাষার পরিবার ভারতে আছে, সেখানে 4টি বলতে হবে। ঠিক আছে, তো সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন আন্দামানীয় ভাষা পরিবার, তারপরে
থাই কাদাই ভাষা পরিবার, তারপরে ভাষার মিশ্রণ, সব ভাষা পরিবারের মিশ্রিতভাবে একটি কিছু ভাষা রয়েছে, সেই ভাষাগুলা আলাদাভাবে ভাষার একটি পরিবার বানিয়ে নিয়েছে, সেজন্য তাদের নাম রাখা হয়েছে ভাষা মিশ্রণ পরিবার। তারপরে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, দ্রৌপদীয় ভাষা বা শাস্ত্রীয় ভাষা। অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে সেই ভাষাকে বোঝানো হয় যেই ভাষার উচ্চমানের সাহিত্য থাকবে এবং যেই ভাষা অনেক প্রাচীন থাকবে এবং যেই ভাষার ঐতিহাসিক গুরুত্ব থাকবে, সেই সকল ভাষাগুলোকে আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলি। ভারতে সর্বমোট 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বর্তমানে রয়েছে, সেগুলো আমরা সামনে আলোচনা করব। ভারতবর্ষে একটি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি পেতে হলে বা শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেতে হলে ভারতীয় সরকার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত কিছু শর্ত ও বৈশিষ্ট্যের প্রয়োজন। আমরা আগেই দেখেছি যে ভারতবর্ষে অনেক ভাষা রয়েছে, সেই সব ভাষাগুলির মধ্যে আমরা সবকটিকেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে পারি না, বরং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলা যেই ভাষাগুলা পূরণ করতে পারবে সেই ভাষাগুলাকে আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। ঠিক আছে, তো সেই শর্তগুলো আমরা দেখে নেব। এই শর্তগুলোর মধ্যে আমি যেগুলো শর্ত এখানে লিখে রেখেছি এক্স্যাক্টলি ওইভাবে আপনাদের পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ার গুলাতে। তো সেই শর্তগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম হলো প্রাচীনত্ব, অর্থাৎ ভাষার প্রাচীন উৎস ইতিহাস কমপক্ষে 1500 থেকে 2000 বছর পুরানো হতে হবে। একটি ভাষা যদি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পেতে চায় তাহলে সেই ভাষাটি কমপক্ষে 1500 থেকে 2000 বছর পুরানো হতে হবে। প্রাচীন সাহিত্যিক ঐতিহ্য, একটি স্বতন্ত্র ও মূল্যবান সাহিত্যিক ভান্ডার থাকতে হবে, অর্থাৎ সেই ভাষাটির একটি প্রাচীন সাহিত্য থাকতে হবে, যেই সাহিত্যটি ওই ভাষাভাষী ব্যবহারকারী লোকদের কাছে তাদের সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে থাকতে হবে, অর্থাৎ সেই গ্রন্থটি তাদের কাছে অনেক মূল্যবান হতে হবে এবং তারা সেই গ্রন্থটিকে তাদের সাংস্কৃতিক অধিকার হিসাবে মানতে হবে। তেমন যদি কোনো ভাষা থাকে তাহলে সেই ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে মানা হবে। জ্ঞান পরম্পরা, ভাষাটি স্থানীয় ও স্বাধীন জ্ঞান ঐতিহ্যের দ্বারক হওয়া প্রয়োজন, অর্থাৎ এটি অন্য ভাষা থেকে দাঁড় করা সাহিত্য নয়। এই যে আমরা সাহিত্যের কথা বলেছিলাম, তো এমন ধরনের সাহিত্য হতে হবে যেটি অন্য কোনো ভাষা থেকে নেওয়া হয়নি, বরং নিজের শব্দগুলি সেই সাহিত্যতে ব্যবহার করা হয়েছে, নিজের বাক্যগুলি সেই সাহিত্যতে ব্যবহার করা হয়েছে, অন্য ভাষার সাহিত্য থেকে কোনো কিছু নেওয়া হয়নি, স্বাধীনভাবে সেই সাহিত্যটি রচনা করা হতে হবে। সেই ধরনের যদি সাহিত্য থাকে তাহলে সেটা সেই ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শাস্ত্রীয় ও আধুনিক রূপের মধ্যে ব্যবধান, শাস্ত্রীয় ভাষা এবং তার আধুনিক রূপ উত্তরাধিকারী ভাষাগুলির মধ্যে একটি ব্যবধান বিচ্ছিন্নতা থাকতে হবে। আধুনিক ভাষাভাষীরা পুরানো রূপটি সরাসরি বুঝতে না পারা, অর্থাৎ এই যে তার শাস্ত্র থাকবে, তার যে সাহিত্য থাকবে, সেই সাহিত্যের মধ্যে যে ভাষা ব্যবহার করা হবে সেই ভাষাটি তো অনেক পুরানো হবে, সেই ভাষা থেকে আরো নতুন যেগুলো ভাষার আবির্ভাব হয়েছে সেই ভাষার সাথে পুরানো ভাষার পুরোপুরি মিল হলে হবে না, অর্থাৎ কিছু পরিবর্তন থাকতে হবে যাতে করে নতুন যারা ভাষার পরিবর্তন ঘটিয়েছে তারা সেই পুরানো ভাষার শব্দগুলি ভালো করে না বুঝতে পারে, অর্থাৎ সেই ভাষাটি পুরানো থাকতে হবে, কারণ সেই ভাষাটি যদি পুরানো না হয় তাহলে অনেক ভাষার আবির্ভাবই হবে না এবং ভাষার শব্দের পরিবর্তন হবে না। তো এখানে বলা হয়েছে যে নতুন উত্তরাধিকার ভাষাগুলির মধ্যে ব্যবধান বিচ্ছিন্নতা থাকতে হবে, অর্থাৎ আধুনিক ভাষাভাষীরা পুরানো রূপটি সরাসরি যাতে বুঝতে না পারে। ঠিক আছে, তারপরে শাস্ত্রীয় সাহিত্যের মূল্য, প্রাচীন সাহিত্য ও গ্রন্থগুলি সময়ের পরীক্ষা দিয়ে বর্তমানেও মূল্যবান ও সম্মানিত হতে হবে। আচ্ছা, এই যে গ্রন্থগুলি যেগুলি হবে, যেগুলি সাহিত্য হবে, যেগুলি রচনা হবে, সেই রচনাগুলি অনেক পুরানো রচনা, সেজন্য তাদের অনেক সময় পেরিয়ে এখানে আসতে হয়েছে। বর্তমানে যেমন মনে করো 2025 সাল চলছে, কিন্তু রচনা হয়েছিল একটি গ্রন্থ প্রায় 2000 বছর আগে। তো সেই যে একটি লম্বা সময় ধরে চলে আসছিল, অনেকটা সময় সে পেরিয়ে আসছিল, তো সেই সেই কথা বলা হয়েছে যে সময়ের পরীক্ষা দিয়ে বর্তমানেও, এবং এই যে সময় পেরিয়ে আসার পরে বর্তমানেও সেই গ্রন্থটি কিন্তু ওই ভাষাভাষীর মানুষদের কাছে অনেক মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হয়ে থাকে। তো সেই ধরনের যদি কোনো ভাষা থাকে তাহলে সেই ভাষাকেও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিবেচিত করা হবে। তারপরে মূল ভাষা থেকে উদ্ভব, অর্থাৎ ভাষাটি অন্য কোনো প্রধান শাস্ত্রীয় ভাষা থেকে সরাসরি উদ্ভব নয়, স্বাধীন বিকাশ। আচ্ছা, যেই ভাষাটিকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃত দেওয়া হবে তাকে আরেকটি শর্ত মানতে হবে যে অন্য কোনো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে, তো সেইগুলা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে সে কোনো শব্দ নিতে পারবে না, কোনো বাক্য নিতে পারবে না, সেই সাহিত্যের কোনো কিছু সে ব্যবহার করতে পারবে না, স্বাধীনভাবে তার শব্দগুলো হতে হবে, স্বাধীনভাবে তার সাহিত্যগুলো রচনা করতে হবে। ঠিক আছে, তো সেই ধরনের যদি কোনো সাহিত্য থাকে, সেই ধরনের কোনো যদি ভাষা থাকে, তাহলে সেই ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মানা হবে। এই যে কিছু শর্ত রাখা হয়েছে, সেই শর্তগুলো যদি কোনো একটি ভাষা পূরণ করতে পারে তাহলে সেই ভাষাটিকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। ঠিক আছে, তারপরে সরকারিভাবে স্বীকৃত শাস্ত্রীয় ভাষার সংখ্যা, বর্তমানে মোট 11টি ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে, অর্থাৎ ভারতবর্ষে বর্তমানে 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন এসেছে যে ভারতে কতটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো বর্তমানে 11টি, কিন্তু সেটি আগে ছিল 6টি। তো আমরা এর মধ্যে দেখি প্রথম যেটি ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল সেটি হচ্ছে তামিল, এবং এই তামিল ভাষাটি 2004 সালে স্বীকৃতি লাভ করে এবং এটি প্রথম ভাষা হিসাবে, প্রথম ক্লাসিক্যাল ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে। এবং সে যেগুলা শর্ত পূরণ করেছিল, এই যে আগে যেগুলো আমি শর্ত আলোচনা করেছিলাম, সেই শর্তগুলা ওই ভাষাটি পূর্ণ করতে পেরেছে বলেই তাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই শর্তগুলা এখানে লেখা আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন, কারণ এইগুলা থেকে প্রশ্ন আসে না, সেজন্য এইগুলো আমি আর বলছি না, আপনারা পিডিএফ পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো সেখান থেকে আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন। তারপরে সংস্কৃত, সংস্কৃত 2005 সালে স্বীকৃতি লাভ করে। তারপরে কান্নাড়, সেটা কানাডা 2008 সালে স্বীকৃতি লাভ করে। তারপরে তেলেগু, তেলেগু 2008 সালে স্বীকৃতি লাভ করে। ঠিক আছে, তারপরে মালয়ালম 2013 সালে স্বীকৃতি লাভ করে। তারপরে উড়িয়া, মানে উড়িষ্যার ভাষা, 2014 সালে সেই ভাষাটিকেও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে
স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, তারপরে এই নতুন করে আরো কিছু ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেগুলি হলো মারাঠি 2024 সালে দেওয়া হয়, পলি 2024 সালে দেওয়া হয়, তারপরে প্রকৃত সেটিকেও 2024 সালে স্বীকৃতি দেওয়া হয়, তারপরে অসমীয়া ভাষা সেটিকেও 2024 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তারপরে বাংলা, এই আমাদের বাংলা ভাষাও এখন একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো এই 2024 সালে সর্বমোট 5টি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই সবগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ অনেকবারই পরীক্ষায় প্রশ্ন এসেছে যে এই নিচের দেওয়া কোন ভাষাটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা নিচের দেওয়া কোন ভাষাটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, তো এগুলো আপনাদের ভালো করে মনে রাখা প্রয়োজন। তারপরে শাস্ত্রীয় ভাষা কি? আচ্ছা, শাস্ত্রীয় ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ওই একই জিনিস। ঠিক আছে, তো ওই আপনারা ভালো করে বোঝার জন্য আমি আবার শাস্ত্রীয় ভাষা বলে লিখে রাখলাম, কিন্তু আসলে একই জিনিস। তো আপনারা পিডিএফ এর মধ্যে দেখে নিতে পারেন। শাস্ত্রীয় ভাষার মূল বৈশিষ্ট্য ওই যে আগে আমি যেগুলো বলেছিলাম যে 1500 থেকে 2000 বছর পুরানো হতে হবে, সাহিত্যিক ঐতিহ্য থাকতে হবে, জ্ঞান দ্বারা স্বাধীনতা থাকতে হবে, সাংস্কৃতিক মূল্য তাদের থাকতে হবে, সম্মান থাকতে হবে, ঐতিহাসিক ধারাবাহিকতা থাকতে হবে। তাদের এই পুরানো কাল থেকে চলে আসা কিন্তু বর্তমান পর্যন্ত তারা চলছে এবং স্বাধীনভাবে চলছে, কোনো একটি ভাষার শব্দ তারা প্রয়োগ করেনি, তারা স্বাধীনভাবে নিজে থেকেই বিকশিত হয়েছে। তো সেই শর্তগুলো তারা পূরণ করতে পারলেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে। তো সেই শর্তগুলো রাখা হয়েছিল। শাস্ত্রীয় ও আধুনিকের মধ্যে পার্থক্য যে আগে বলেছিলাম যে আগের পুরানো যেগুলো ভাষা ছিল, আগের এই ভাষাটির আগে পুরানো যে রূপ ছিল সেই রূপের সাথে নতুন যে ভাষার উদ্ভব হয়েছে সেই ভাষার সাথে যাতে সম্পূর্ণরূপে মিল না থাকে। তো যদি সম্পূর্ণরূপে মিল না থাকে তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে এই ভাষাটি অনেক পুরানো। ঠিক আছে, তো এটি একটি প্রমাণ হিসাবে ব্যবহৃত করা হয়। তারপরে প্রস্তাবিত ভাষা, বর্তমানে কোনো ভাষা প্রস্তাবিত তালিকায় নেই, কারণ 2024 সালেই তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দেওয়া হয়, সুতরাং বর্তমানে কোনো প্রস্তাবিত ভাষা নেই। তবে ভবিষ্যতে হিন্দি, গুজরাটি, মণিপুরি ইত্যাদি ভাষা ভবিষ্যতে দাবি করতে পারে যে আমাদের ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি দেওয়া হোক। তারপরে শাস্ত্রীয় ভাষার স্বীকৃতি সুবিধা, এগুলো আমাদের দরকার নেই। এরপরে শিক্ষানীতি 2020 শাস্ত্রীয় ভাষা শিক্ষার উপর জোর দিয়েছে। এনইপি 2020 শাস্ত্রীয় ভাষা শিক্ষার উপর জোর দিয়েছে। এটি সম্ভবত প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, সুতরাং আপনারা এটা মনে রাখবেন। তারপরে হিন্দি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। আমাদের যেহেতু আমাদের জাতীয় ভাষা হিন্দি, সুতরাং আমরা মনে করি যে হিন্দি একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে, কিন্তু আসলে হিন্দি একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। যেভাবে হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়, ঠিক একইভাবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। তো আপনাদেরকে কনফিউজ করার জন্য অপশনে দিয়ে থাকে হিন্দি, তো আপনারা খেয়াল রাখবেন যে হিন্দি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, বাংলা ও অসমিয়ার কৈত্য ভাষার ইতিহাস 1000 বছরের বেশি পুরাতন, চর্যাপদ, প্রাচীন অসমীয়া সাহিত্য। কিন্তু সরকার শাস্ত্রীয় ভাষার মানদণ্ডে 1500-2000 বছর পুরানো হওয়ার অর্থ হলো সেই ভাষার প্রাচীন রূপ পূর্বসূরি লিখিত প্রমাণ থাকতে হবে। অর্থাৎ এই যে একটু আগে আমরা বলেছিলাম যে কোনো একটি ভাষা যদি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেতে চায় তাহলে সেই ভাষাটি কমপক্ষে 1500 থেকে 2000 বছরের পুরানো হতে হবে। কিন্তু বাংলা এবং অসমিয়া 1000-এরও বেশি পুরানো, 15 বছর পুরানো নয় বা 2000 বছর পুরানো নয়। তাহলে সেই বাংলা এবং অসমিয়াকে কিভাবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো সেই কথাই এখানে বলা হয়েছে। বাংলা ও অসমিয়া শাস্ত্রীয় ভাষা হিসাবে যুক্তি কি? পূর্বসূরির প্রাচীনত্ব। বাংলা ও অসমিয়া মগধী প্রকৃত বা অপভ্রংশ থেকে বিবর্তিত, যার লিখিত ইতিহাস 2000 বছরেরও বেশি পুরানো। আচ্ছা, একটু আগে যে আমরা দেখেছিলাম যে ভাষার রূপ পরিবর্তন হচ্ছিল, সেই সময় সংস্কৃত থেকে এক সময় অপভ্রংশে তার রূপ পরিবর্তিত হয়েছিল এবং অপভ্রংশ থেকে আমাদের এই বাংলা এবং অসমিয়া ভাষা এসেছে। সুতরাং বলা হয়েছে যে যেহেতু আমাদের বাংলা এবং অসমিয়া ভাষার এই ইতিহাস 1500 বা 2000 বছর পুরানো নয়, কিন্তু আমাদের যে পূর্বসূরি যে ভাষা রয়েছে সেই ভাষাটি কিন্তু অনেক পুরানো। সুতরাং সেজন্য আমাদের বাংলা এবং অসমিয়া ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচিত করা হয়েছে। তারপরে স্বতন্ত্র সাহিত্যিক রূপ, প্রায় 1000 বছর আগে চর্যাপদ, প্রাচীন অসমীয়া সাহিত্য, বাংলা ও অসমীয়া তাদের স্বতন্ত্র সাহিত্যিক রূপে আবির্ভূত হয়। অর্থাৎ বাংলার যে সাহিত্যিক নিদর্শন রয়েছে, সাহিত্য রয়েছে বা অসমীয়ার সেই সাহিত্য রয়েছে, সেই সাহিত্যিক নিদর্শনগুলা কিন্তু 1000-এরও বেশি পুরানো। সেজন্য আমাদেরকে আমাদের বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শর্ত শিথিল। আচ্ছা, আরেকটি কথা হলো শাস্ত্রীয় ভাষার স্বীকৃতির কিছু শর্ত 2024 সালে শিথিল করা হয়, যার সুবাদে বাংলা ও অসমীয়া সহজে অন্তর্ভুক্ত করা হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের লিস্টে। আচ্ছা, আরেকটি কথা, 2024 সালে যেই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেই ভাষাগুলোর ক্ষেত্রে কিছু শর্তের রদবদল করা হয়েছিল, কিছু শর্ত শিথিল করা হয়েছিল। ঠিক আছে, তো সেই কারণে বাংলা এবং অসমীয়া ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি লাভ করে। বাংলা ও অসমীয়ার আধুনিক রূপ 1000 বছরেরও পুরানো, কিন্তু তাদের ভাষাগত পূর্বসূরির ইতিহাস 2000 বছরেরও পুরানো। এখানে এই কথা বলা হয়েছে যে যদিও বাংলা এবং অসমীয়া ভাষার ইতিহাস 1000 বছর পুরানো, কিন্তু তাদের পূর্বসূরি যে ভাষা ছিল, পূর্বপুরুষ যে ভাষা ছিল, সেই ভাষাটির ইতিহাস কিন্তু 2000 বছরেরও পুরানো এবং সেই ভাষাতে বিভিন্ন ধরনের সাহিত্য লেখা রয়েছে, বিভিন্ন ধরনের সাহিত্যিক নিদর্শন রয়েছে। সুতরাং সরকারি মানদণ্ডে ভাষা পরিবারের প্রাচীনত্ব অবিবেচ্য ছিল, সেজন্য সেই যে তাদের শর্ত রাখা হয়েছিল সেই শর্তগুলা সেই ভাষাগুলা পূরণ করতে পেরেছিল, তাই তারা শাস্ত্রীয় ভাষার স্বীকৃতি পেয়েছে। সুতরাং আমাদের এই বাংলা ভাষা এবং আসামীয় ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তারপরে আচ্ছা, আমাদের আলোচনা আজকে এখানেই সমাপ্ত হলো। প্রিয় শিক্ষকেরা, আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমরা সিটেটের বাংলা সাবজেক্টের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক ধারাবাহিকভাবে আলোচনা করছি। সিলেবাস অর্থাৎ পেডাগজি, গ্রামার, তারপরে
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অর্থাৎ 2012 থেকে 2024 পর্যন্ত যেগুলা কোয়েশ্চন এসেছিল এই সবগুলা আমরা অ্যানালাইজ করব এবং এই সবগুলা ক্লাস আমরা শীঘ্রই আপলোড করার জন্য চেষ্টা করব, যাতে করে আপনারা এই টপিকসগুলা আবার রিভাইজ করতে পারেন এবং যদি আপনাদের কোনো টপিকে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটিও যেন আপনারা রিভাইজ করতে পারেন। যাই হোক প্রিয় শিক্ষকেরা, অবশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হচ্ছে যে যেহেতু আমরা অনলাইন জগতে নতুন, সুতরাং আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। এই বলে আজকের আমাদের এই ভিডিওটি সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।